হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 দাগের কোশ্চেনটি সদর গভর্নমেন্ট হাই স্কুল। তো পেজ নম্বর হলো 283। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যাদের আগের বা পরের ভিডিওগুলি দরকার দেখার জন্য অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো এবং পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা পিডিএফ ডাউনলোড করেও দেখতে পারো। তো তাহলে বন্ধুরা এখন শুরু করব বিভাগ ক। তো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় তা হলো থার্মোস্ফিয়ার। স্থলবায়ুর গতিবেগ বাড়ে, এটা ভোরবেলাতে বাড়ে। ইউরোপের আলপস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুটি হলো ফন। আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরের যে স্রোতটির মিল রয়েছে সেটি হলো কুরেশীয় স্রোত। পেরিজীয় অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় 3,56,000 কিমি। পেট্রো রসায়ন শিল্পের মূল কাঁচামাল হলো এখানে ন্যাপথা। কোন দশকে সবুজ বিপ্লব গম চাষে উন্নতি ঘটায়, কোন দশকে আর কি এটা। তো এটা সঠিক উত্তরটি হবে 50-এর দশকে। তো এরপরে আমরা আলোচনা করব 1-8 বিপিও শব্দটি যে শিল্পের সঙ্গে জড়িত সেটি হলো তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তো মেসোস্ফিয়ারের গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায়, তার নাম হলো পোলার মেসোস্ফিয়ার ক্লাউডস। রাতের বেলায় পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুর নাম হলো পাহাড়ি বায়ু। মৌসুমী বায়ু উত্তর ভারত মহাসাগরের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রিত করে। বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকে কত? উচ্চ। এরপরে 2-2 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। ওকে। তো আগুলহাস স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা শুদ্ধ হবে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক হয় 1941 সালে, এটা অশুদ্ধ হবে। কোন শিল্পকে মৌলিক শিল্প বলে? লোহা ও ইস্পাত শিল্পকে মৌলিক শিল্প বলা হয়। এরপরে ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? বিবেক এক্সপ্রেস, যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। এটাই হলো ভারতের দীর্ঘতম রেলপথ। এরপরে আমরা বিভাগ গ, ঘ, উম এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। আইটিসিজেড কাকে বলে? আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস হলো বিষুবরেখার নিকটে অবস্থিত এমন এক অঞ্চলের নাম যেখানে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বায়ু একত্রে মিলিত হয় এবং ঘন ঘন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। অথবা এল নিনো কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের বিষুবীয় পূর্বাংশে উষ্ণ সাগর স্রোতের একটি অসামান্য ঘটনা যা পৃথিবীর আবহাওয়ার উপর ব্যাপক প্রভাব ফেলে। 3-2 সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি? সংযোগ অবস্থান হলো যখন দুটি বা ততোধিক শিল্প পরস্পরের কাঁচামাল ও উৎপন্ন পণ্য বিনিময় করে একে অপরের সাথে যুক্ত থাকে। প্রতিযোগ অবস্থান হলো যখন একই ধরনের একাধিক শিল্প একই এলাকায় স্থাপিত হয় এবং বাজার দখলের জন্য প্রতিযোগিতা করে। অথবা হিমপ্রাচীর কি? হিমপ্রাচীর হলো হিমবাহ দ্বারা ক্ষয় ও সঞ্চয়ের ফলে সৃষ্ট উঁচু ও খাড়া প্রাচীর সদৃশ্য গঠনের নাম, যা প্রায়শই হিমবাহের প্রান্তে দেখা যায়। 3-3 বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যে কাঁচামালে অপ্রয়োজনীয় অংশ খুব কম থাকে এবং যা সরাসরি কারখানায় ব্যবহারযোগ্য তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন লোহা, কার্পাস, তুলা ইত্যাদি। এরপরে দেখো অথবা কোশ্চেন আছে, 2টি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো। 2টি উচ্চ ফলনশীল গম বীজ হলো সোনালিকা, কল্পনা। 3-4
শিকড় আলগা শিল্প কাকে বলে? যে শিল্প নির্দিষ্ট উৎস বা কাঁচামালের উপর নির্ভরশীল নয় এবং যে কোনো স্থানে স্থাপিত হতে পারে তাকে শিকড় আলগা শিল্প বলে, যেমন বস্ত্র শিল্প। অথবা কাম্য জনসংখ্যা কাকে বলে? কোনো দেশের প্রাকৃতিক সম্পদ উৎপাদন ব্যবস্থা ও আর্থ-সামাজিক পরিকাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। বিভাগ ঘ, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান কত এবং কেন? পৃথিবীর যে কোনো উপকূলীয় অঞ্চলে দিনে সাধারণত দুটি উচ্চ জোয়ার এবং দুটি নিম্ন জোয়ার দেখা যায়। এই দুটি মুখ্য প্রধান উচ্চ জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান প্রায় 12 ঘন্টা 25 মিনিট। এর কারণ ব্যাখ্যা। তো পৃথিবী প্রতি 24 ঘন্টা 1 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে চাঁদের সামনে একবার আবর্তন সম্পন্ন করে। এই সময়ের মধ্যে পৃথিবীর একই একটি স্থানে দুবার করে উচ্চ জোয়ার হয়। 3 পয়েন্ট, তাই দুটি উচ্চ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 24 ঘন্টা 50 মিনিট। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 12 ঘন্টা 25 মিনিট। 4 পয়েন্ট, চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ শক্তি এবং পৃথিবীর ঘূর্ণয়নের কারণে সমুদ্র জল সরে গিয়ে এই জোয়ার ভাটা সৃষ্টি হয়। 5 নম্বর, পৃথিবীর ঘূর্ণন এবং চাঁদের অবস্থানের পরিবর্তনের ফলে এই সময়ের পার্থক্য ঘটে থাকে। সারাংশ, চাঁদের মহাকর্ষীয় প্রভাব এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে প্রতিদিন দুটি উচ্চ জোয়ার হয় এবং এর মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 12 ঘন্টা 25 মিনিট। 4.2, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো এবং উত্তর গোলার্ধে এই জলবায়ুর লেখচিত্র দেখতে কেমন হবে? নিরক্ষীয় জলবায়ু প্রধানত নিরক্ষ রেখার দুপাশে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। তো এই অঞ্চলের জলবায়ু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যে ভরপুর। বৈশিষ্ট্য নাম্বার 1, উচ্চ তাপমাত্রা। সারা বছর গড় তাপমাত্রার 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত থাকে। বৃষ্টিপাত বেশি, বছরে 2000 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়। 3 নম্বর, ঋতুর পার্থক্য নেই, এখানে গ্রীষ্ম, বর্ষা বা শীতের আলাদা মৌসুম নেই। 4 নম্বর, বাষ্পপূর্ণ ও আর্দ্র বাতাস, সবসময় আর্দ্র ও গুমোট থাকে। 5 নম্বর, ঘন বন অঞ্চল, এই অঞ্চলে ঘন গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য গড়ে উঠেছে। উত্তর গোলার্ধের লেখচিত্রে যা দেখা যাবে, তাপমাত্রা রেখা প্রায় সরলরেখায় থাকবে, সামান্য ওঠানামা করবে। বৃষ্টিপাতের স্তম্ভ, প্রায় প্রতিটি মাসেই উচ্চ বৃষ্টিপাতের স্তম্ভ থাকবে, কখনো কখনো সামান্য কম বেশি। লেখচিত্রে তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সি রেখায় সমান থাকবে আর বৃষ্টিপাতের বারগুলো উঁচু থাকবে সারা বছর। এরপরে দেখো, অথবা নগরায়ন কিভাবে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা নিয়েছে। উত্তর, নগরায়ন মানে হলো গ্রামীণ এলাকা শহরে রূপান্তরিত হওয়া, যেটি মানুষের বাসস্থান, শিল্প, কারখানা, যানবাহন, পিচ ঢালা রাস্তা দিয়ে পূর্ণ হয়। এই নগরায়ন প্রক্রিয়া বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণসমূহ: উদ্ভিদ কেটে নির্মাণ, যেমন গাছপালা কেটে কংক্রিট, বাড়ি, রাস্তা তৈরি, যা সূর্যালোক শোষণ করে বেশি তাপ ধরে রাখে। 2 নম্বর, উচ্চ তাপ নির্গমন, যানবাহন, কলকারখানা, এয়ার কন্ডিশন ইত্যাদি থেকে বিপুল তাপ নির্গত হয়। 3 নম্বর পয়েন্ট, বাষ্পীভবন কম গাছের কারণে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে শীতলতা কমে। 4 নম্বর পয়েন্ট, বাতাস চলাচলে বাধা, উঁচু দালান কোঠা বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে, ফলে উষ্ণতা আটকে থাকে। ফলে কি হয়? শহরের তাপমাত্রা আশেপাশের গ্রামীণ এলাকার তুলনায় অনেক বেশি হয়। একে নগর উষ্ণদ্বীপ বা আরবান হিট আইল্যান্ড বলা হয়। এটি বিশ্ব উষ্ণায়নের একটি স্থানীয় রূপ। এরপরে আলোচনা করব আমরা বিভাগ উম। 5-1, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পৃথিবীর চারপাশে কয়েকটি প্রধান বায়ুচাপ বলয় রয়েছে, যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপধ্রুবীয় নিম্নচাপ বলয়, ধ্রুবীয় উচ্চচাপ বলয়। এই বায়ুচাপ বলয়গুলির পার্থক্যের ফলে বায়ু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং এই বায়ুগুলোই নিয়ত বায়ু রূপে পরিচিত। নিয়ত বায়ুর ধরন ও গতিপথ। 1 নম্বর, বাণিজ্য বায়ু।
উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে বয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, পশ্চিমা বায়ু আর কি। তো উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে উপদ্রবীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই একে পশ্চিমা বায়ু বলা হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট, ধ্রুবীয় পূর্ব বায়ু, যদি এখানে আমরা বলি পূর্ব বা পূর্ব, ধ্রুবীয় উচ্চচাপ অঞ্চল থেকে উপধ্রুবীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পূর্ব দিক থেকে আসে বলে এদের পূব বায়ু বলা হয় বা পূর্ব বায়ু বলা হয়। উপসংহার, তো বায়ুচাপ বলয়ের তারতম্যে নিয়ত বায়ু সৃষ্টি করে। নিয়ত বায়ু জলবায়ু, বৃষ্টিপাত এবং নাবিকদের যাত্রাপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5.2, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ভারত চা উৎপাদনে বিশ্বের অন্যতম প্রধান দেশ। চা চাষের জন্য কয়েকটি বিশেষ ভৌগোলিক পরিবেশ প্রয়োজন, যা ভারতে ব্যাপকভাবে বিদ্যমান। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ: 1 নম্বর, আবহাওয়া বা জলবায়ু। গ্রীষ্মকালীন আর্দ্র জলবায়ু উপযুক্ত। বার্ষিক তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা প্রয়োজন। বছরে 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত প্রয়োজন, যা বিশেষ করে গ্রীষ্মকালে হয়। হালকা কুয়াশা আর্দ্র চা গাছের বৃদ্ধি সাধনে সহায়ক। 2 নম্বর, মাটি অম্লধর্মী, উর্বর ও জল নিকাশি যোগ্য মাটি, যা চাষের জন্য উপযোগী। লাল ও ল্যাটেরাইট মাটি উত্তম। পাহাড়ি ঢালু অঞ্চলের মাটি, যেখানে জল দাঁড়ায় না, সেটিও চায়ের জন্য ভালো। 3 নম্বর, ভূপ্রাকৃতি। পাহাড়ি ও ঢালু ভূমি চা চাষের জন্য আদর্শ। এ ধরনের ভূমিতে বৃষ্টি জল দাঁড়ায় না এবং সূর্যালোক সরাসরি পড়ে। 4 নম্বর পয়েন্ট, পরিশ্রমী শ্রমশক্তি। চা বাগানে পরিচর্যা, পাতা তোলার কাজে প্রচুর পরিশ্রমী শ্রমিক প্রয়োজন, যা ভারতবর্ষে সহজলভ্য। ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চলগুলি হলো অসম, যেমন ডিব্রুগড়, তেজপুর, শিবসাগর। পশ্চিমবঙ্গ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কেরল, তামিলনাড়ু, নীলগিরি পাহাড় ইত্যাদি। তো উপসংহার, তো ভারতের আবহাওয়া, মাটি, শ্রমিক এবং প্রাকৃতিক অবস্থা চা চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানে চায়ের ব্যাপক উৎপাদন সম্ভব হয়েছে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। Thank you for watching my video.